আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা টেন্স সম্পর্কে জানব। সো টেন্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা আস্তে আস্তে বা ধীরে ধীরে আগাবো। সামনের ক্লাসগুলো একটু ফাস্ট করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। টেন্স কি বা টেন্স কাকে বলে? ক্রিয়ার কাল সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ টেন্সের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ক্রিয়া। এই ক্রিয়াটাকে দেখেই আমরা টেন্স নির্ণয় করব। এবার টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটা 4 প্রকার করে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমি এতক্ষণ বললাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, টেন্স মোট কত প্রকার, এগুলো সাধারণত আসে না। আর এগুলো এমনিই পড়তে পড়তে মনে থাকে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। কীভাবে টেন্সটা নির্ণয় করতে হয় সেটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ওইটাই আলোচনা করব। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স দেখি। প্রেজেন্ট টেন্সের মধ্যে যে আবার ইনডিফিনিট টেন্স আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে নির্ণয় করব? ক্রিয়ার মূলের শেষে স্বরেয়, রশ্মি, অন্ত্যেষ্টিয় এ ও থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা সেন্টেন্সে ক্রিয়ার মূলের সাথে স্বরেয়, রশ্মি, অন্ত্যেষ্টিয় এ ও এই পাঁচটার যে কোনো একটা দেখতে পাই, তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। আমি ভাত খাই, এখানে রশ্মি যুক্ত আছে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটাই কিন্তু ক্রিয়া, আর ক্রিয়ার মূলের সাথে রশ্মি যুক্ত আছে। সে স্কুলে যায়, এখানে যায় এটা হচ্ছে ক্রিয়া, আর এর সাথে অন্ত্যেষ্টিয় যুক্ত আছে, তাই এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যে বলছি ক্রিয়ার মূলের সাথে যুক্ত থাকবে, ক্রিয়ার মূলটা কি? ক্রিয়ার মূল নির্ণয় করার উপায় হচ্ছে সাবজেক্ট হিসাবে তুই ব্যবহার করতে হবে। এই যেখানে বলা আছে ক্রিয়ার মূল চেনার উপায় হলো সাবজেক্ট হিসাবে তুই শব্দটি ব্যবহার করতে হবে। যেমন আমি ভাত খাই, এখানে আমিটা সাবজেক্ট, এখানে আমির পরিবর্তে আমি তুইটাকে সাবজেক্ট হিসাবে আনি, তাহলে কি হয়? তুই ভাত খা। তাহলে খাটা হচ্ছে ক্রিয়ার মূল, এর সাথে রশ্মি যুক্ত হয়েছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দ্বিতীয়টা দেখি, সে স্কুলে যায়, এখানে সেটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট হিসাবে সে এর পরিবর্তে আমি তুই আনি, তাহলে কি হয়? তুই স্কুলে যা। যাটা হচ্ছে ক্রিয়ার মূল, আর এর সাথে অন্ত্যেষ্টিয় যুক্ত হয়েছে, তাহলে ওইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভাবে যখন আমাদের ক্রিয়ার মূল নির্ণয় করতে সমস্যা হবে, তখন আমরা সাবজেক্ট হিসাবে তুই শব্দ টানব। তখন আমরা অনায়াসে যে ক্রিয়ার মূল রয়েছে সেটা নির্ণয় করতে পারবো, আর ওইটার সাথে মানে ক্রিয়ার মূলের সাথে কী যুক্ত হয়েছে সেটা দেখে আমরা টেন্স নির্ণয় করব। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নেগেটিভ করলে ডু নট অথবা ডাজ নট বসবে সাবজেক্টের পরে, বাকি সব কিছু ঠিক থাকবে। তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নেগেটিভ করলে ডু নট অথবা ডাজ নট। কখন ডু নট, কখন ডাজ নট, ওইটাও আমরা দেখব। উদাহরণ দেখি, আমি ভাত খাই, এটা ক্রিয়া, আর ক্রিয়ার মূলের সাথে রশ্মি যুক্ত হয়েছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথম বলা আছে সাবজেক্ট, তো সাবজেক্ট হিসাবে আমরা আই দিলাম, কেন? কারণ আমি আছে, আর আমি এর ইংরেজি আই। এরপরে বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে, এখানে ভার্ব হিসাবে ইট দিলাম, আর ইটের প্রেজেন্ট ফর্ম ইটি। কেন ইট দিলাম? কারণ খাওয়া এর ইংরেজি ইট, বা খাই এর ইংরেজি ইট। এরপরে এক্সটেনশন দেওয়ার কথা বলা আছে, এক্সটেনশন হিসাবে রাইস দিলাম। কেন রাইস দিলাম? কারণ এখানে ভাত দেওয়া আছে। সো আমি ভাত খাই এর ট্রান্সলেশন বা ইংরেজি করলে হয় আই ইট রাইস। নেগেটিভ করলে আই এর পর শুধু ডু নট দিব, বাকি সব কিছু ঠিক থাকবে। আই ডু নট ইট রাইস, শুধু সাবজেক্টের পর বা আই এর পর ডু নট দিয়েছি, বাকিটা যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। আই ডু নট ইট রাইস, শেষ, নেগেটিভ হয়ে গেল। এরপরেরটা দেখি, সে ভাত খায়, এটাও কি এর মূলের সাথে অন্ত্যেষ্টিয় যুক্ত হয়েছে, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে করতে হবে। প্রথমে সাবজেক্ট দেওয়ার কথা বলা আছে, এখানে সাবজেক্ট দিলাম হি, কেন? কারণ এখানে সে আছে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার কথা, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম ইট, কেন? কারণ খাই দেওয়া আছে, আর খাওয়ার ইংরেজি ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম ইটি। এরপরে এক্সটেনশন দেওয়ার কথা, এক্সটেনশন হিসেবে রাইস দিলাম, কেন? কারণ এখানে ভাত আছে।
সো সে ভাত খায় এর ইংরেজি হচ্ছে বা ট্রান্সলেশন করলে হয় হি ইটস রাইস। হি ইটস রাইস। আর নেগেটিভ করলে হি ডাজ নট ইট রাইট। সো এখানে অনেকের মনে প্রশ্ন আসবে, অনেকের না, সবার মনেই প্রশ্ন আসবে যে এখানে আমরা ইট দিলাম, এখানে দিলাম ইটস, অর্থাৎ ইটের সাথে অ্যাড যোগ করলাম, এখানে দিলাম ডু নট, এখানে দিলাম ডাজ নট। কেন? এর কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে টেন্সটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস বা আইইএস যোগ হয়। কখন এস, কখন ইএস, কখন আইইএস এটা আমরা একটু পরেই দেখব। এখন আমাদের মনে রাখার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ইএস বা আইইএস যোগ হয়। আর যখন এখানে ভার্বের সাথে এস, ইএস বা আইএস যোগ হবে তখন এখানে আমরা ডু নটের পরিবর্তে ডাজ নট দিব। আর যখন এখানে ডাজ নট বসবে তখন ওই ভার্বের সাথে যে এস, ইএস বা আইএস ছিল সেটা উঠে যাবে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা তো আমরা সবাই জানি সিঙ্গুলার মানে হচ্ছে এক আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি। এই যে আমি এতক্ষণ যা বললাম এখানে তাই বলা আছে। আর সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের বেশি। এখন কখন এস হয়? বেশিরভাগ ক্ষেত্রেই এস হয়। আমরা দেখব যে বেশিরভাগ ভার্বের সাথে এস যোগ করছি বা এক এস যোগ করলেই হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় কাম থাকলে কামস দেই, লাইক থাকলে লাইকস, ইট থাকলে ইটস। বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে এটা হবে। এবার কখন ইএস ব্যবহার করব? ভার্বের শেষে এস, ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স ও জেড যদি থাকে তাহলে ইএস যোগ করতে হবে। অর্থাৎ ভার্বের শেষে যদি আমরা এগুলোর যে কোনো একটা দেখতে পাই তাহলে এসের পরিবর্তে ইএস যোগ করব। যেমন এখানে গো দেওয়া আছে, এই যে ও আছে, তাই শেষে ইএস যোগ করেছি, কী হয়েছে? গোটা গোস হয়েছে। এরপরে ডু দেওয়া আছে, শেষে ও দেওয়া আছে, তাই ইএস যোগ করেছি, ডুটা ডাজ হয়েছে। এরপরে সার্চ, সিএস দেওয়া আছে, এই যে সিএচ, তাই এখানে ইএস যোগ করেছি, সার্চ হয়েছে সার্চেস। এরপরে টিচ দেওয়া আছে, সিএস দেওয়া আছে, তাই এখানে ইএস যোগ করেছি, টিচ হয়েছে টিচেস। এরকম ভার্বের শেষে যদি এগুলোর যে কোনো একটা থাকে তখন আমরা এসের পরিবর্তে ইএস যোগ করব। আর বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে শুধু এস যোগ করব। আর কখন আইইএস যোগ করব? ওকে, ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পরে ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এস যোগ হবে। আর ওয়াই এর আগে ভাওয়েল না থাকলে ওয়াই এর পরিবর্তে আইএস হবে। একটু মনোযোগ দিয়ে শুনি। কোনো একটা ভার্ব, সেই ভার্বের শেষে আমি দেখতে পাচ্ছি ওয়াই আছে এবং ওয়াই এর আগে ভাওয়েল আছে, তখন আমরা শুধু এস যোগ করে দিব। আর কোন একটা ভার্ব, সেই ভার্বের আগে কোন একটা ভার্ব সেই ভার্বের শেষে ওয়াই আছে আর ওয়াই এর আগে কোনো ভাওয়েল নেই, তখন আমরা ওয়াই উঠাইয়া আইএস যোগ করে দিব। এই যে দেখি এখানে ওয়াই আছে, ধরে নিলাম এটা একটা ভার্ব, এই ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাই শুধু এস যোগ করে দিয়েছি। এটাও ধরে নিলাম একটা ভার্ব, ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে ভাওয়েল নাই, তাই ওয়াই উঠে গেছে, ওয়াই এর পরিবর্তে আইএস হয়েছে। আরও উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে। যেমন প্লে একটা ভার্ব, এই ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাই আমরা শুধু এস যোগ করেছি। ফ্লাই একটা ভার্ব, এর শেষে ওয়াই আছে, ওয়াই এর আগে ভাওয়েল নাই, তাই ওয়াই উঠে গেছে, ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ হয়েছে। আর আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। সেমি ভাওয়েল যে আছে সেটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধু ভাওয়েলটা প্রযোজ্য হবে। ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। আজকে যেহেতু প্রথম ক্লাস এতটুকুই, আগামী ক্লাসে বাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।